ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা দ্য আনটাইম ড্রামার গত পর্বে দেখেছিলাম যে শিয়াং চ্যাংয়ের লাশটা বই বসিয়ান খুঁজে পেয়ে গিয়েছিল, কিন্তু ওকে এই অবস্থায় দেখার পরেই ওর মনে পড়ে আগের কথাগুলো, যেখানে ওরা লাস্ট বার শিয়াং চ্যাংকে দেখেছিল। তখন তো ও বেশ ভালো ছিল। ও কেন এভাবে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় মারা গেল সেটাই এখন সবার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র এই অন্ধ মেয়েটি। তবে এই মেয়েটির সাথে শিয়াং চ্যাংয়ের কী সম্পর্ক ছিল? ওই উশিয়ান এখন ওর জাদুবিদ্যা প্রয়োগ করতে শুরু করে দেয়। ও এখন একটা মেডিটেশনে বসে পড়ে এবং ওই মেয়েটার সঙ্গে ওর নিজের হাত দিয়ে ওরা একটা স্পিরিচুয়াল এনার্জি দ্বারাই নিজেদের সমস্ত কথোপকথন, মানে ওদের ভিতরে যে স্মৃতি ছিল সেগুলোই দেখতে লাগে। ওই উশিয়ান এখন ওই মেয়ের হাতে হাত রাখার পরে দেখতে পায় তাদের সাথে কি ঘটেছিল পাস্টে। তো ওই ওশিয়ান এখন এই মেয়ের স্মৃতি থেকেই পুরোটা গল্প দেখতে শুরু করে। ঘটনাটা ঘটেছিল কিছু মাস আগে। এই যে অন্ধ মেয়েটি এখানে ঘুরছিল, এই মেয়েটির নাম আসলে জিয়াং। কিন্তু এই মেয়েটি অন্ধ ছিল না। মেয়েটি চোখে দেখতে পেত, তবে ও অনেক অভাবী হওয়ায় অন্ধত্বের নাটক করত, যাতে মানুষ ওর উপর সিম্প্যাথি দেখিয়ে ওকে টাকা পয়সা খাবার দাবার দিত। একদিন ও জঙ্গল দিয়ে যাচ্ছিল অন্ধ সেজে। তখন দুইজন মহিলা ওদের কাছে যত খাবার ছিল তার থেকে কিছু খাবার মেয়েটিকে দিয়ে দেয়। মেয়েটি মনে করে এটা একটা ভালো পেশা, ও অন্ধ সেজে ভালোই টাকা ইনকাম করতে পারবে। একদিন ও একটা লোকের পকেট মেরে ও যখন ওই ব্যাগটা দেখছিল ওতে কত টাকা আছে, ঠিক তখনই ওর একটা অন্ধ লোকের সঙ্গে দেখা হয়ে যায়। আর এটাই হলো শিয়াং চ্যাং হঠাৎ করে এখানে এই মেয়েটির দেখা পায়, কারণ মেয়েটি পড়ে যাচ্ছিল, শিয়াং চ্যাং ওকে রক্ষা করে। তবে কিছুক্ষণ আগে ও যার পকেট মেরেছে সেই লোকটা এই মেয়েটির কাছে এসে বলে, তুই আমার পকেট মেরেছিস, তোর সাহস কম না? অন্ধ হওয়া সত্ত্বেও তুই আমার পকেট মেরেছিস। তখন ওই লোকটির হাত থেকে এই মেয়েটিকে বাঁচিয়ে নেয় শিয়াং চ্যাং, লোকটিকে ওখান থেকে ভাগিয়ে দেয়। জিং তো অন্ধ ছিল না, কিন্তু শিয়াং চ্যাং তো অন্ধ ছিল। ও মনে করে ওর সাথে থাকে এই মেয়েটি আসলেই অন্ধ। তো জিংয়ের এই লোকটিকে অনেক পছন্দ হয়ে যায়। ওর কাছে নাম জিজ্ঞেস করে যে তোমার নাম কি। এই লোকটিকে ভালো লেগে যাওয়ায় ও এই লোকটির সঙ্গে চলতে শুরু করে। চলতে চলতে ওরা একটা গ্রামে পৌঁছে যায়। সেখানে জঙ্গলের পাশে ওরা কোনো একটা মানুষের একটু নড়াচড়া শুনতে পায়। শিয়াং চ্যাং অন্ধ হওয়া সত্ত্বেও ও ছিল অনেক বেশি দয়ালু, তাই তো ওই ছেলেটির নিকটে আসে আর ওকে কাঁধে করে নিয়ে এই কফিন টাওয়ারের ভিতরে আসে। কফিন টাওয়ারে আসার পরে ওর সেবা যত্ন করতে লাগে, ওকে ঔষধও খাইয়ে দেয়, ওর হাত পা সব কিছু মুছিয়ে দেয় এবং ওর হাত পা স্পর্শ করে বুঝতে পারে এই ছেলেটি খুব বেশি করে ইনজোর্ড হয়ে পড়েছে, ইভেন ওর মুখেও কাটার দাগ আছে। কিন্তু যখন ওই ছেলেটির চৈতন্য ফিরে আসে তখন ওর সামনে শিয়াং চ্যাংকে দেখে বেশ অবাক হয়ে যায়। ও শিয়াং চ্যাংকে দূরে সরিয়ে দেয়। আরে, এটা তো ছিল সুইয়াং। তবে শিয়াং চ্যাং তো আর জানেন এটা সুইয়াং। শিয়াং চ্যাং এবং সুইয়াং ওরা কিন্তু চিরশত্রু। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখান থেকে 16 বছর আগে লানজান যখন ইন আয়রন নিয়ে বের হয়ে পড়েছিল অন্য ইন আয়রনগুলোর খোঁজে, তখন চ্যাং ক্লানের 50 জনকে সুইয়াং মেরে ফেলেছিল। সুইয়াংকে ওরা ধরে ফেলেছিল। সুইয়াংকে ওরা যখন রফটপের উপরে দেখে, ঠিক তখনই ওকে ধরতে আরও একজন কাল্টিভেটর আছে যার নাম শিয়াং চ্যাং। সেখান থেকেই শিয়াং চ্যাং এবং সুইয়াং এদের দুইজনের ভিতরে অনেক শত্রুতা। শুধু শিয়াং চ্যাংয়ের সঙ্গেই নয়, বরং শিয়াং চ্যাংয়ের যে বন্ধু ছিল সংলাং, তার সঙ্গেও ওদের শত্রুতা ছিল। তো সেই শিয়াং চ্যাংই কিন্তু এখন সুইয়াংকে বাঁচিয়েছে। অন্ধ সেজে থাকা এই মেয়েটি সুইয়াংকে বলে, ওই লোকটি তোমাকে অন্ধ হওয়া সত্ত্বেও বাঁচিয়েছে, তার প্রতি তুমি কৃতজ্ঞতা স্বীকার করো, তুমি তাকে দূরে ঠেলে কেন দিচ্ছ? তখন সুইয়াং দেখে আসলে তো শিয়াং চ্যাং এখন অন্ধ, শিয়াং চ্যাং ওকে দেখতেও পাচ্ছে না। আর তাই তো এই সুযোগটাই ও কাজে লাগায়। ও শিয়াং চ্যাংকে কিছুই বলে না, ওর নামটাও বলে না যে ও সুইয়াং। সুইয়াং ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে লাগে। আর শিয়াং চ্যাং তো অলরেডি খুবই কাইন্ড একজন পার্সন। যাই হোক, ওর সেবায় ও সুস্থ হয়ে যায়। পরের দিন ওর অনেক সন্দেহ হচ্ছিল এখানকার জিং নামের এই মেয়েটি হয়তো অন্ধ নয়। সেটা পরীক্ষা করার জন্য ও জিংকে বলে, আমি তোমার জন্য একটা ক্যান্ডি নিয়ে এসেছি, তুমি কি ক্যান্ডিটা নিতে চাও না? তখন আস্তে আস্তে ক্যান্ডির লোভে ওর দিকে এগোতে লাগে জিং যদিও সব কিছু দেখতেই পাচ্ছিল, তারপরেও ও ওর দিকে এগোতেই লাগে। জিং যখন একদম ওর কাছাকাছি চলে এসেছিল, সুইয়াং তখন ওর শোয়ারটা বের করে, কিন্তু জিং এই মুহূর্তে থেমে যায় না। ও নিজে ধরা দিবে না বলে অন্ধের অভিনয় করতে লাগে এবং একদম সামনে একটা শোয়ার থাকা সত্ত্বেও ও হেঁটে সামনের দিকে এগোতে লাগে। সুইয়াং সাথে সাথে ওর শোয়ারটা সরিয়ে নেয় আর ও বলে, তাহলে মনে হয় জিং সত্যিই অন্ধ। আর ওকে যে ও ক্যান্ডি দিতে চেয়েছিল সেই ক্যান্ডিও সত্যি সত্যি জিংকে দেয়। এবার জিং যখন ওখান থেকে চলে আসছিল, ওর মনে হচ্ছিল এই লোকটি মোটেও ভালো নয়। ইভেন ওই লোকটি ওর নামও বলেনি।
তারপরে যখন এদের সবার জন্য কিছু ব্যবস্থা করে ফিরছিল শিয়াংচেন, তখন শিয়াংচেনকে হেল্প করতে লাগে সুইয়াং। সুইয়াং কিন্তু ওর সঙ্গে সত্যিই খুব ভালো ব্যবহার করছিল, কিন্তু শিয়াংচেনকে জিং বলে, আমার মনে হচ্ছে ওই লোকটি একদমই ভালো কোনো লোক নয়, ওর কাছে না সোয়ার্ড আছে, আর তাছাড়া সে আমাদের ওর পরিচয়ও দিচ্ছে না, তুমি বেশি ওর কাছে যেও না। তখন শিয়াংচেন এই মেয়েটিকে বলেছিল কাউকে পুরোটা না জেনে এভাবে জাজ করতে নেই, হতেও তো পারে ও ভালো। সুইয়াং বিভিন্ন কাজে তখন শিয়াংচেনকে হেল্প করতে লাগে। এর পরের দিন দেখা যায় যে শিয়াংচেনের যে শটটা ছিল সেই শট দিয়ে ও অনেকজনকে মেরে ফেলেছে। তবে এইসব লোকগুলো মানুষ ছিল না, বরং এরা কোনোভাবে পাপেট হয়ে গিয়েছিল। আর শিয়াংচেনের এই শটের এমনই একটা ক্ষমতা ছিল যে ওর ওই শট পাপেটদের গন্ধ শুকে সেদিকে চলে আসতে পারতো। আর তো শিয়াংচেং সেটা বুঝেই ওই পাপেটগুলোকে মেরে দেয়। তখন সুইয়াং ওর কাছে জিজ্ঞেস করে, তুমি এই লোকগুলোকে কেন মারলে? তখন শিয়াংচেং বলে, কারণ ওরা আর মানুষ ছিল না, ওরা পাপেট হয়ে গিয়েছে, পাপেট পৃথিবীর জন্য ভয়ানক, তাই আমি মেরে দিয়েছি। এরপরে জিং এইসব কাণ্ড দেখে সত্যিই দেখে ওই লোকগুলো পাপেট হয়ে গিয়েছিল এবং ওই লোকগুলোর কোনো পিপল ছিল না। তখন জিং ভাবতে লাগে, তাহলে এই লোকটি মানে সুইয়াং হয়তো খারাপ কেউ নয়, বরং ও ভালো। এভাবে ওদের তিনজনের সময় কাটতে লাগে। একদিন সুইয়াং এবং শিয়াংচেং ওরা দুইজন বাজার করতে এসেছিল। দোকানি ওদেরকে কোনো কিছুই দিচ্ছিল না। তখন সুইয়াং ওই লোকটিকে ভয় দেখায়, ভয় পেয়ে লোকটি ভয়ে ভয়ে সমস্ত সবজি দিয়ে দেয়। শিয়াংচেংকে সুইয়াং আবার ডাকে আর বলে, দেখো এই লোক আমাদের এবার সবজি দিতে রাজি হয়েছে। সবজি নিয়ে ওরা যখন ফিরছিল তখন আমরা সংলংকে দেখতে পাই। সংলং কফিন টাওয়ারের সামনে আসে, এসেই ও জিংকে দেখতে পায়। ও জিংকে আস্ক করে যে এখানে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় একটা সাদা ড্রেস পরা কাউকে তুমি দেখেছো? জিং তখন জিজ্ঞেস করে, কেন, তার কাছে তোমার কি দরকার, সে তোমার কি হয়? তখন সংলং বলে, সে আমার অনেক ভালো বন্ধু হয়, তার মানে তুমি দেখেছো? প্লিজ তার কাছে আমাকে নিয়ে যাও, আমি সত্যি ওর খুব ভালো বন্ধু। জিং তখন ওকে কফিন টাওয়ারের ভিতরে নিয়ে আসতে লাগে, যেখানে ঢুকেই প্রথমে সুইয়াংকে সংলং দেখতে পায়। সুইয়াং বাজার করে ফিরছিল। সংলং ওকে দেখেই তো রাগে কাঁপতে লাগে আর বলতে লাগে, সুইয়াং এখানে কি করছে? তারপরে সুইয়াং আবার শিয়াংচেনের সঙ্গে, এটা দেখে ওর আরও রাগ হয়ে যায়, কারণ সুইয়াং ওদের দুজনেরই শত্রু সেই 16 বছর ধরে। তো সংলং এবার সুইয়াংকে বলে, তুই কি ভেবেছিস তুই আমার বন্ধুকে এভাবে ধোকা দিবি? এটা বলে ওদের দুজনে ফাইট শুরু হয়ে যায়। আর তারপরে সুইয়াং এবার সংলংকে বলতে লাগে, ধোকা কি আমি দিয়েছি নাকি ধোকা তুই দিয়েছিস? তোর জন্যই তো তোর বন্ধু আজকে অন্ধ। তোর কি মনে হয় তোর চোখ দুটো কে দান করেছে? তোকে তো তোর বন্ধুই চোখ দান করেছে। আপনাদের মনে আছে সংলং একবার ওর স্নো হাইট প্যাভিলিয়নে ওর মাস্টারের জন্মদিন পালন করার জন্য আসছিল। তখন ও এসে দেখে যে এখানে সবাইকে মেরে ফেলে দিয়েছে সুইয়াং। সুইয়াং একটা পাউডার ছড়িয়ে দেয় যার জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সংলং। সুইয়াং বলে যায় যে তোর বন্ধু শিয়াংচেনকে বলে দিস এটা আমার পক্ষ থেকে তার জন্য উপহার। পরে একদিন ক্ষেতের ভিতরে ফেলানো দেখতে পায় সংলংকে ওয়েবশিয়ান তখন ওকে নিয়ে সোজা ওয়েনচিংয়ের বাড়িতে চলে আসে। ওয়েনচিংয়ের এখানে তখন ওরা ছিল জিয়াংচেংকে সঙ্গে নিয়ে, কারণ জিয়াংচেংয়ের গোল্ডেন কোর ক্রাশ করা হয়েছিল। আর তখন তো সংলং কিছু বলতে পারে না, সে বলেছিল মাঝখানে ওর একবার শিয়াংচেংয়ের সঙ্গে দেখা হয়েছিল, তারপরেই তো ওয়েবশিয়ান ওকে তুলে নিয়ে এলো, আর কিছু মনে নেই। এখানকার এই দৃশ্য থেকে কিন্তু আমরা বুঝতে পারি আসলে সংলংয়ের যে শিয়াংচেংয়ের সঙ্গে একবার দেখা হয়েছিল, মূলত সংলংকে শিয়াংচেং ওর চোখ দুটো দান করেছিল। সে কথায় এখন সুইয়াং বলতে লাগে সংলংকে, আর সংলং বলতে লাগে, তুই তো আমাকে অন্ধ করেছিলিস, আর তার জন্যই তো আমাকে চোখ দিয়েছিল আমার বন্ধু, তার মানে তুই আমার বন্ধুকে ঠকিয়েছিস। কিন্তু সুইয়াং বলে, তোর বন্ধু আমার বিজনেসের মাঝখানে চলে এসেছিল, আর তাই জন্যই তো আমি তোদেরকে শেষ করবো বলে শপথ করেছিলাম। সুইয়াং অতীতের বিভিন্ন কথা টেনে সংলং এবং ও দুজনে ফাইট করছিল এবং এভাবেই কথাবার্তা বলছিল, কিন্তু এখানে জানতো না সংলং যে সুইয়াং আসলে কত বড় শয়তান। সুইয়াং তখন সংলং এর কণ্ঠনালী কেটে দেয় যাতে সংলং আর কথা বলতে না পারে। এখন এই পর্যায়ে সংলং তো কোনো চিৎকারও করতে পারছিল না, আর পাশ থেকে এই সমস্তটাই দেখছিল জিং। তখন সুইয়াং অনেক হাসতে লাগে, আর ওর কাছে যে হাফ স্টোর করা স্টিজিয়ান টাইগার সিল ছিল, মানে যে কবচটা ওয়েবশিয়ান বানিয়েছিল, সেটার অর্ধেক যে ও পুনরুদ্ধার করেছিল সেটা দিয়েই ও সংলংকে পাপেট বানিয়ে দেয়। আর পাপেট বানানোর সাথে সাথেই ওখানে উপস্থিত হয়ে যায় শিয়াংচেন, কারণ শিয়াংচেনের শর্ট তো পাপেটদের গন্ধ পেত, আর তাই তো এসেই নিজের বন্ধুকে শিয়াংচেন না দেখেই মেরে দেয়। কিন্তু এখানে পুরোপুরিভাবে মারা যায় না সংলং নিজের শোয়ার্ডটা দেখানোর চেষ্টা করে শিয়াংচেনকে, কিন্তু শিয়াংচেন যখন শোয়ার্ডের কাছে হাত দিতে যাবে তখনই সুইয়াং ওকে লাথি মেরে ফেলে দেয়, যাতে শিয়াংচেন কোনোভাবেই বুঝতে না পারে যে এটা সংলং ছিল, কারণ সংলংয়ের যে তরবার ছিল ওটার উপরে যদি কোনোভাবে শিয়াংচেন একটা হাত রাখতো তাহলেই বুঝে যেত যে এটা ওর বন্ধু ছিল। এদিকে জিং সমস্তটাই দেখতে পায়।
কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসে বৈবশিয়ানের। এতক্ষণ জিংয়ের মেমোরি থেকেই ও এত কিছু দেখছিল। এরপরে এসে ও পুনরায় আবারও শিয়াংচ্যাংকে দেখতে লাগে। তবে শিয়াংচ্যাংয়ের কীভাবে মৃত্যু হলো তা এখনও আমরা জানি না। ওর কাছে সবাই জিজ্ঞেস করে যে মৌসুয়ানু কি হয়েছে, একে তো সবাই এখন মৌসুয়ানু বলে জানে, জুনিয়ররা তো কেউ জানে না এটা বৈবশিয়ান। বৈবশিয়ান তখন বলে এটা অনেক লং স্টোরি, আমি পরে তোমাদের বলবো। সবাই বলে শর্টে একটু বলে যান না। তখন বৈবশিয়ান বলে শর্টে বলতে গেলে বলতে হয় যে সুইয়াংকে মরতেই হবে। এরপরে আমরা সংলাংকে দেখতে পাই। সংলাংয়ের মাথা থেকে আরও একটা নিডল বের করে নেয় বৈবশিয়ান। বৈবশিয়ান বুঝতে পারে একেও কন্ট্রোল করছে সুইয়াং, কিন্তু সুইয়াং যে নিডল রেখেছিল ওয়েনিংয়ের মাথায় তার থেকে সংলাংয়ের মাথায় রাখা এই নিডল দুটো ছিল অনেক চিকন, তার মানে খুব সহজেই সংলাং আবার মানুষে পরিণত হতে পারবে। এদিকে তো লানজানের সঙ্গে তখনও ফাইট চলছিল সুইয়াংয়ের। তো এবার ওই ফাইটের ওখানে চলে আসে বৈবশিয়ান। বৈবশিয়ান এসে বলতে লাগে যে তোমাকে এত সুন্দর করে রক্ষা করলো, যে তোমাকে বাঁচালো, সেই শিয়াংচ্যাংকে তুমি মেরে দিলে। তোমার সুইয়াং আসলে মৃত্যু হওয়া উচিত। আর তুমি হাফ স্টেজিয়ান সিল যেটা তুমি নিজে স্টোর করতে পেরেছো, তাহলে বাকি অর্ধেক কেন পারলে না? আর তুমি যখন শিয়াংচ্যাংকে মেরেই ফেলেছো তখন আবার আমার কাছে কেন এসে বললে মৃত্যুর পরে তাকে বাঁচানোর জন্য? কিন্তু সুইয়াংকে তখন দেখা যাচ্ছিল না, কারণ সুইয়াং এখানে ইলিউশনের সৃষ্টি করেছিল। সুইয়াং এবার ওর সামনে দেখতে পায় ওই জিংকে দেখেই ও মেরে দেয়, কিন্তু পিছন থেকে সুইয়াংকেও মেরে দেয় লানজান। লানজানের তরবারিটি ও ছুড়ে দেয় সুইয়াংয়ের দিকে, আর সুইয়াংয়ের বুকে যেয়ে লাগে। সুইয়াং ওখানে ইনজোর্ড হয়ে পড়ে, কিন্তু ও মারা যায় না, তবে জিং জায়গায় মারা যায়। সুইয়াং তখন প্রতিশোধের জ্বালায় জ্বলছিল। তবে লানজান ওকে কুপকাত করে দেয়। কিছুক্ষণ পরে আমরা সংলাংকে দেখি যে পাপেট থেকে সম্পূর্ণরূপে মানুষ হয়ে গিয়েছে। কিন্তু তখনই ওই মার্কসম্যানকে দেখতে পাই যে এসে সুইয়াংয়ের কাছে যে স্টেজিয়ান টাইগার সিলটা ছিল সেটা কোনোভাবে ওখান থেকে নিয়ে আবারও পালিয়ে যায়। সুইয়াংয়ের কাছে ওরা আস্ক করে যে মার্কসম্যানটা কে আসলে, কিন্তু ও বলে না। তখন জুনিয়ররা সবাই এখানে চলে আসে। ওরা সুইয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। সুইয়াং তখন ক্রেজিলি হাসতে লাগে। তখনই ওর পিছনে উঠে দাঁড়ায় সংলাংয়ের দিকে জুনিয়ররা তখন সবাই তলোয়ার তুলে ধরলে ওদের সবাইকে বাধা দেয় বৈবশিয়ান, আর বলে এটা ওদের বিজনেস, তাই বাকিটা সংলাংকেই সমাধান করতে দাও, কারণ সংলাং এখন ভালো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সংলাং মেরে দেয় সুইয়াংকে। কিন্তু সুইয়াংয়ের যখন মৃত্যু হচ্ছিল তখন সুইয়াং কল্পনা করছিল এর আগে ঠিক কী কী ঘটেছিল, শিয়াংচ্যাং কেন মারা গেল। তো আমরা সেদিনকার ঘটনায় ফিরে যাই। যখন ওই পাপেটটাকে মেরে ভিতরে এসেছিল শিয়াংচ্যাং, তখন ও সুইয়াংকে বলেছিল তোমার খুব মজা লাগছে এসব করে, তাই না? মানে শিয়াংচ্যাং অলরেডি জানতে পেরেছে যে এটা সুইয়াং। তখন সুইয়াং বলে হ্যাঁ, খুব মজা লাগছে, তুমি তো খুব ভালো কাইন্ড একজন মানুষ, দুনিয়ার মানুষ তোমাকে আইডল মনে করে। কিন্তু আমি যখন ছোট ছিলাম, যখন আমার 7 বছর বয়স, তখন আমি ক্যান্ডি খেতে অনেক পছন্দ করতাম। চেং ক্লানের সর্দার আমাকে মানুষ করেছিল। যখন আমি ক্যান্ডি খাওয়ার জন্য কান্না করতাম, তখন ওই লোকটা অতিষ্ঠ হয়ে ওই লোকটাই আমার একটা আঙ্গুল কেটে নিয়েছিল। সারা জীবনে কেউ কখনো আমাকে ভালোবাসেনি, আর তাই তো আমি বড় হয়ে চেং ক্লানকেই মেরে দিয়েছি। তখন সুইয়াংকে শিয়াংচ্যাং বলে কিন্তু ওরা তোমার একটা আঙুল কেটে নিয়েছিল, তুমি দরকার হলে তার 5টা আঙুল কেটে নিতে, কিংবা একটা হাত, কিন্তু তুমি পুরো চাং ক্লানকেই ধ্বংস করে দিলে, তাদের 50 জনকে তুমি মেরেছ সুইয়াং। সুইয়াং তখন বলে হ্যাঁ, আমার একটা আঙুলের সমান ওরা 50 জনও না, ওরা 500 জন হলেও আমি তাদেরকে মেরেই দিতাম। সুইয়াং যেদিন ওই চেং ক্লানের সবাইকে মেরে দিয়েছিল সেদিনই কিন্তু ওখানে লানজান এবং বৈবশিয়ান গিয়ে সুইয়াংয়ের সঙ্গে প্রথমে পরিচিত হয়েছিল। সুইয়াং রোপটপের উপরে বসেছিল, আর ওকে ধাওয়া করতে করতে ওর সামনে এসে দাঁড়িয়েছিল শিয়াংচ্যাং, আর এসে বলেছিল 15 দিন যাবৎ আমি তোকে খুঁজছি, তোর জন্য কিষানের অনেক মানুষ মারা গিয়েছে। আর সেই থেকেই তো সুইয়াং এবং শিয়াংচ্যাং একে অপরের শত্রু। সুইয়াং তখন বলতে লাগে শিয়াংচ্যাং তোমার আমার বিজনেসের মাঝে আসা উচিত হয়নি, তারা আমার হাত কেটেছে বলে আমি পুরো পরিবারকে ধ্বংস করেছি, কিন্তু আমি ওদের মেরেছি বলে তুমি আমাকে মারার জন্য খুঁজছিলে। তুমি তো পাহাড়ে বাউশান সেরিনের কাছে তখন কাল্টিভেট নিচ্ছিলে, তাহলে কেন তুমি আমার পিছনে পড়েছিলে? তোমার উচিত ছিল ওখানেই থাকা। তুমি যদি সেদিন বের হয়ে না আসতে, আমার পিছনে ধাওয়া না করতে, তাহলে তুমি আমার কখনোই শত্রু হতে না। আজকে দেখো তোমার পরিণতি, তোমার চোখ তুমি হারিয়েছো।
পৃথিবীর সবাই তোমাকে মহানুভব মানুষ মনে করে, আর তোমার জন্যই তো আমি স্নো হোয়াইট প্যাভিলিয়ন তোমার বন্ধু সংলং তার মাস্টার এবং তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছি, আর উপহার স্বরূপ ওর চোখ অন্ধ করে দিয়েছি। কিন্তু আমি জানতাম না তোমাদের বন্ধুত্ব এবং তুমি এত বেশি কাইন্ড একজন মানুষ, কারণ তুমি তোমার বন্ধুকে নিজের চোখ দিয়ে দিয়েছো, আর এখন তুমি তোমার কাইন্ডনেসের জন্য আমাকেও এখানে জায়গা দিয়েছো। আমি মরতে পড়েছিলাম, সেখান থেকে আমাকে তুলে এনেছো। কেন? এত কাইন্ড মানুষ তো আমার সহ্য হয় না। তুমি এত বেশি ভালো বলেই আমি তোমাকে এত ঘৃণা করি। কিন্তু তোমাকে দিয়ে আমি খারাপ কাজ করিয়েছি। তোমার মনে আছে তুমি প্রতিদিন গ্রামের পাপেটদের মারতে, তারা তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো, কিন্তু না, তুমি তোমার সোয়ার্ড দিয়ে তাদের সবাইকে মেরে ফেলতে। সেই সমস্তটাই ছিল আমার কাজ। আমি তোমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছি, অগণিত মানুষ মারিয়েছি। তার থেকেও বড় কথা, তুমি গতকাল কাকে মেরেছো তা তুমি জানো না। তারপরে দেখা যায় যে সংলংয়ের যে সোয়ার্ড সেটা সামনে এনে দেয় শিয়াংচেংয়ের। শিয়াংচেং ওটাতে হাত দিয়ে দেখতে পায় ওই সোয়ার্ডে লেখা স্নোফ্লেক, আর এটা তো সংলংয়েরই সোয়ার্ড। এটা দেখেই একদম ভেঙে পড়ে শিয়াংচেং। ও নিচে বসে পড়ে আর কাঁদতে লাগে। ও বলতে লাগে, আমি এটা কি করে ফেলেছি, তুমি আমার অন্ধত্বের সুযোগ নিয়েছো। ও হাসতে লাগে আর বলতে লাগে, আমি তোমার বন্ধুকেও পাপেট বানিয়ে দিয়েছি। শিয়াংচেং কিছু বলার আগে নিজের গলায় ওর ছুরিটা টেনে দেয় আর ওখানেই মরে যায়। কিন্তু হাসতে হাসতে চোখ বড় বড় হয়ে যায় সুইয়াংয়ের। সুইয়াং তখন ওর সামনে বসে কাঁদতে লাগে আর বলতে লাগে, এটা তুমি কি করেছো? তুমি এত ভালো বলেই আমি তোমাকে ঘৃণা করি, আর তুমি কিনা সেই ভালো অবস্থায়, এত বেশি দয়ালু অবস্থায় নিজেকেই শেষ করে দিলে নিজের বন্ধুকে মারার জন্য। তুমি এত বেশি ভালো কেন? এটা বলে ওকে ভিতরে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওর সেবা যত্ন করতে লাগে। সুইয়াং ভেবেছিল তাবিজ কবজ দিয়ে কোনোভাবে হয়তো সে শিয়াংচেংকে বাঁচিয়ে ফেলবে। শিয়াংচেংয়ের চারপাশে ও তাবিজ লিখে রাখে, আর তাবিজ দিয়ে ভাবছিল যে হয়তো শিয়াংচেং জেগে উঠবে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু শিয়াংচেং তো মারা গিয়েছে। শিয়াংচেং আর জেগে ওঠে না। এতে সুইয়াং ভীষণ কাঁদতে লাগে আর একদম ক্রেজি হয়ে যায়। ও পাগলের মতো করতে লাগে। শিয়াংচেংয়ের মৃত্যু ও কোনোভাবেই চায়নি, আর আজকে যখন ও মরতে পড়েছে তখনও এগুলোই কল্পনা করছিল। আর ও আরও একটা কথা বলে আর বলে, একটা ছেলে যে চকলেট খেতে অনেক পছন্দ করত, সে চাইতো প্রতিদিন সকালে তার ভালোবাসার কোনো একটা মানুষ তার জন্য চকলেট দিয়ে যাক, আর সেটা শিয়াংচেং ওকে প্রত্যেক দিন দিত এখানে ওরা যতদিন ছিল। আর তাই তো শিয়াংচেংকে সত্যি অনেক ভালোবেসেছিল, যার জন্য ও কখনোই চায়নি যে একজন মানুষ যে ওকে ভালোবেসে চকলেট দিয়েছে সেই মানুষটা মারা যাক। আর সেজন্যই তো সুইয়াং বারবার ওই বসিয়ানকে বলেছিল যেভাবেই হোক শিয়াংচ্যাংকে বাঁচানোর কথা। কিন্তু অলরেডি তো শিয়াংচেন মারা গিয়েছে, সে তো আর কোনোভাবে বেঁচে উঠবে না। তবে এখানে আমরা সুইয়াংয়ের কিন্তু ইভিল দিক এবং একটা ভালো দিকও দেখতে পাই। সুইয়াং মূলত শুরু থেকেই অনাদরে অবহেলায় বড় হয়েছে বিধায় ও অনেকটা এমন, কিন্তু কেউ ওকে ভালোবাসা দিলে সেই মানুষটাকেও আগলেও রাখতে জানে। কিন্তু ও কোনোভাবেই ভাবেনি ওর কথাবার্তায় বা ওর সমস্ত কর্মকাণ্ডে এমনটা করে ফেলবে শিয়াংচেন। যাই হোক, এখন আমরা এদেরকে দেখতে পাই লানজানের কাছে থাকা যে স্পিরিচুয়াল এনার্জি ছিল, যেটা মৌসুয়ানুর সোয়ার্ড থেকে ওরা পেয়েছিল, সেটা হঠাৎ করেই গ্লো করতে শুরু করে। ওরা তো এটা দিয়েই মূলত স্ট্রিজিয়ান সিল ঠিক কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে সেটাকেই খুঁজছে, কিন্তু এখানে কফিনটা ওরা ভিতরে তা ওরা বুঝতে পারে না। ওরা যখন ভিতরে আসে তখন ওরা সংলাংকে দেখে দাঁড়িয়ে থাকতে। সংলাংয়ের কাছে তখন শিয়াংচেংয়ের যে স্পিরিচুয়াল এনার্জি যেটা ভর্তি করেছিল একটা পাউচের ভিতরে সুইয়াং, সেটা বৈবশিয়ান দিয়ে দেয়। সংলং তো কথা বলতে পারে না, তাই লিখে ওদেরকে থ্যাঙ্কস জানায়। সংলাং এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। এই 16 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। সংলাং যখন চলে যাচ্ছিল তখন লানজান ওর কাছে শিয়াংচ্যাংয়ের সোয়ার্ডটা তুলে দেয়। বন্ধুর সোয়ার্ডটাও কাঁধে নিয়ে সংলাং ওদেরকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। ও যখন চলে যাচ্ছিল তখন ওর দিকে তাকিয়ে বৈবশিয়ান ভাবতে লাগে, সংলাং, শিয়াংচ্যাং, যেন কোনো একদিন তোমাদের আবারও দেখা হয়ে যায়। আর এখন আমরা বুঝতে পারি যে বৈবশিয়ান মারা যাওয়ায় 16 বছর আগে লানজান ঠিক কতটা কষ্ট পেয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে ওদের হাতে যে পাউচটা ছিল সেটার ভিতরের এনার্জি ওরা একটা খালি কফিনের ভিতরে দেয়। ওই কফিনের নিচে মাটির নিচে পোতা আরও একটা কফিন ছিল, যেটা ওরা দেখে যে ওর ভিতরে থেকে বিভিন্ন ব্ল্যাক স্মোক বের হচ্ছে এবং এটা একটা সার্কেল করা ছিল। ওর উপরে তালিসমান ইউজ করে বৈবশিয়ান, আর লানজান ওর সোয়ার্ড দিয়ে ওটার দরজা ওপেন করে ফেলে। ওরা ভিতরে যেটা দেখে সেটা দেখে হাঁ হয়ে যায়। এখানে তো রেড ব্লেড সোয়ার্ড ছিল, মানে এটা নি মিংজুর সোয়ার্ড। নি মিংজুকে নিশ্চয় মনে আছে, নি ক্লানের যে লিডার ছিল। ওরা সোয়ার্ডটা নিয়ে সোজা চলে আসে জজিন অর্থাৎ লানজানের বড় ভাইয়ের কাছে। লানজানের বড় ভাই এই শহরটা দেখে অবাক হওয়ার বলে, তোমরা কি ঠিক দেখেছো যে ওখানে ডেড বডিটা যার ছিল সেটা কি নি মিংজুরি
ছিল? তো ওরা বলে হ্যাঁ আমরা শিওর ওটা নিম ইনজোর ছিল, কিন্তু ওই ডেড বডি ওখানে কেন, আর এর সঙ্গে মৌ ম্যানেরও বা কীভাবে জড়িত? তখন ওই ওশিয়ান জোজিনকে বলতে লাগে, জোজিন আমার মনে হয়েছে মার্কসম্যান মানে মার্কস পরার যে লোকটি, ওই লোকটি লান ক্লানের খুব কাছের কেউ, কারণ লান ক্লানের শর্ট চালনা সে খুব ভালোভাবেই জানে, এবং আমার যতদূর মনে হচ্ছে সে জিন ক্লানের অনেক সিক্রেটিভ জিনিসও সে জানে। জিন ক্লানেরও কেউ হতে পারে, অথবা এমন কেউ যার সঙ্গে নিম ইংজুর খুব কমপ্লিকেটেড রিলেশন ছিল। এক কথায় বলতে গেলে মার্কস পরা ওই লোকটি লান ক্লানের কাছের কেউ, এবং লোকটি অবশ্যই জিন ক্লানের, এবং ওই লোকটির সঙ্গে নিম ইংজুর খুব কমপ্লিকেটেড কোনো একটা রিলেশনশিপ অবশ্যই ছিল। এই কথা শুনে জোজিন বলে, তোমরা যাকে বোঝাতে চাইছো সে কখনোই নয়, তোমরা ভুল বুঝছো, এটা কখনোই হতে পারে না। এবার ওরা যখন দুইজন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে পিছন থেকে বইওশিয়ানকে ডাক দেয় জৌজিন। এখানে তো ও মৌসুয়ানু সেজেই এসেছিল। তো বইওশিয়ান এবার ওর মাস্ক খুলে ফেলে আর বলে, তাহলে আপনি আমাকে চিনে ফেলেছেন, এখন আর মাস্ক পরে থাকার কোনো দরকার নেই। কিন্তু জৌজিন, যে ব্যাপারটা আপনাকে আমি বলেছি, আপনি কিন্তু ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবেন, কার মনে কী আছে তা তো বলাই যায় না। এরপরে এটা বলে ও চলে আসে। ও যখন ভিতরে এসে বসেছিল তখন ওর জন্য ড্রিঙ্ক নিয়ে আসতে লাগে লানজান, কিন্তু ও জানালার পাশে একটা আওয়াজ পেয়ে জানালা খুলে দেখে ওয়েন্নিং এসে ওকে সালাম দিচ্ছে আর বলছে মাস্টার। কিন্তু তখনই পিছন থেকে আবার ওই ওশিয়ানকে লানজান ডাকতে লাগে, আর ওয়েন্নিং এটা শুনে নিচে ধপাস, কারণ ওর তো একদম লানজানের সামনে আসার নিষেধ। ওই ওশিয়ান ওয়েন্নিংকে এখান থেকে এখনই চলে যেতে বলে আর একটা অন্যরকম ব্যবহার করতে লাগে লানজানের সামনে। যাই হোক, লানজান ওর জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছে, এটা তো একদম অন্যরকম ব্যাপার ছিল। কিছুক্ষণ পরে ওখানে লান জিসান আসে আর বলে, আমি বইবসিয়ান ভেবে দেখলাম যে তোমার কথার পয়েন্ট আছে, তাহলে চলো আমরা ল্যান্ডলিং যাই এবং ওখানে গিয়ে আমরা সমস্তটা ইনভেস্টিগেট করার ট্রাই করি। এরপরে ওরা তিনজন মিলে ল্যান্ডলিংয়ে আসে, কিন্তু এখানে বইবসিয়ান কিন্তু মৌসুয়ানও সেজে এসেছিল, আর এখানে বইবসিয়ানকে দেখে সবাই খুব স্ট্রেঞ্জ দৃষ্টিতে তাকাতে লাগে। লানজান ওকে বলে, কিছুটা সময় তুমি মৌসুয়ানও সেজেই থাকো, আর এখন তো জিনলিংয়ের যেটা লিডার সে হলো মেঙ্গাও, ক্লান লিডার জিন আর নেই, আর তারপরে জিন সর্দারের যে বড় ছেলে ছিল জিন জিশুয়ান, যে ছিল বইবসিয়ানের জামাইবাবু, সেও তো মারা গিয়েছে, আর এখন তাই লিডার হিসেবে মেঙ্গাও ছাড়া আর কেউ তো ওই পদটা পাবেও না, কারণ ও এখানকারই পুত্র। যাই হোক, মেঙ্গাও এখন বিয়েও করেছে, আর ওর ওয়াইফের নাম হলো আসু। আর এখানে আমরা দেখতে পাই সব ক্লানের লিডাররাই উপস্থিত ছিল। আসু ওয়েওশিয়ানের দিকে বেশ অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওয়েওশিয়ান ভাবতে লাগে, মৌসুয়ানোর কি কোনো কিছু ছিল নাকি এই মেয়েটার সাথে, এ আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে। ও তখন লানজানকে বলে, লানজান আমার মনে হচ্ছে মৌসুয়ানোর কোনো একটা সম্পর্ক ছিল এই মেয়েটার সঙ্গে, ও কি কোনো কিছু করেছিল নাকি, আমি তো জানিও না পাগলাটা করেছে কি। এখন আমি কি করব, সবাই যেভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে মৌসুয়ানো উল্টোপাল্টা কিছু করেছে। তুমি এদিকে একটু খেয়াল রাখো, আমি বাইরে থেকে ঘুরে আসি আর একটু দেখি খবর পাই কিনা মৌসুয়ানো কি করেছে। তখনই আমরা দেখতে পাই এখানে জিন ক্লানের ছোট ছোট কিছু ছেলেমেয়েরা এসে উপস্থিত হয়। ওখানকার একটা ছেলে বলে, আরে মৌসুয়ানো সেই পাগলাটা না। তখন ওখানে জিনলিং এসে বলে যে, তুমি কি বলছো, মৌসুয়ানোকে তুমি শ্রদ্ধা করে কথা বলো। তখন ওই লোকটি বলে, হ্যাঁ ওকে শ্রদ্ধা করে কথা বলবো, ও তো মেঙ্গাওয়ের ওয়াইফের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল। ব্যাস জেনে গেল এখন ওয়েওশিয়ান বলতে লাগে, আরে মৌসুয়ানো তুমি কিনা আর কাউকে পাওনি, মেঙ্গাওয়ের ওয়াইফের সঙ্গে কিনা তুমি উল্টোপাল্টা করতে গেছো। যাই হোক, জিংলিং এখন ওকে বলে, তুমি মুখ সামলে কথা বলো। মূলত জিংলিং এবং ওই ছেলেটি একে অপরের শত্রু, তারা বেশ কয়েকবার লড়াই করেছে, কিন্তু জিংলিং লড়াই খুব একটা পারে না। এখন ওকে লড়াই করতে হেল্প করে ওয়েওশিয়ানের হেল্প নিয়ে জিনলিং এ যাত্রায় জিতে যায়, আর তাই তো ও অনেক খুশি হয়ে যায় এবং অনেক ইমপ্রেসড হয়ে যায় ওয়েওশিয়ানের উপরে। ওয়েওশিয়ান ওকে বলে, তুমি মনে হয় এই প্রথম কোনো ফাইটে জিতলে তাই না। জিনলিং ওকে বলে, কিন্তু তুমি এখানে বাইরে কি করছো, তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন। তখন ওই জিংলিংকে বলে, আমি ভেবেছি মেঙ্গাওয়ের বইয়ের কাছে আমি সরি বলবো, কারণ ও আমার টাইপের না। আমি মৌসুয়ানো তখন আগে অন্যরকম ছিলাম, এখন ভালো হয়ে গেছি, আমি ওর কাছে দুঃখিত জানাবো, তাহলে আমার সঙ্গে কেউ আর খারাপ করে কথা বলবে না। যাই হোক, এরা এসবই বকবক করে কাজের কথায় আবার ফিরে আসে, এবং এখানে ওয়েওশিয়ান এবং লানজান বসেছিল। ওয়েওশিয়ান ওর সমস্ত এনার্জি একটা কাগজের ভিতরে বন্দি করে দেয়, এবং এই ম্যাজিকটা করে ও একটা পেপারম্যান তৈরি করে ফেলে। এই পেপারম্যানকে ও মূলত পাঠাবে একটা বিশেষ কাজে। তবে লানজান শুরুতে এটাতে সায় জানাচ্ছিল না, তাই তো কাগজটা লানজানকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে লাগে।
থেকে আর খুব কিউট করে বলতে লাগে, লানজান আমি যাই। লানজান তখন আর কি বলবে। লানজান কাগজটাকে হাতে নিয়ে বলে, ওয়েইং তুমি কিন্তু সাবধানে যাবে, আর খুব বেশি দূরে তুমি যাবে না। এরপরে ওই পেপারম্যানটা যেতে লাগে। ও তো খুব আরাম করে একটা মানুষের খাবারের উপরে বসে বসে আসতে লাগে এবং খুব সতর্পণে ও ঢুকে পড়ে মেংগাওয়ের রুমের ভিতরে। রুমে ঢুকে ও একটা লেটার দেখতে পায়, কিন্তু এই লেটারটা ও টেনে হিসড়ে ও কোনোভাবে ছাড়াতে পারে না। তখনই ওখানে মেংগাওয়ের ওয়াইফ আসু চলে আসে, কিন্তু ওকে খুব অসুস্থ দেখাচ্ছিল। এখন একটু আগে তো ভালো ছিল, এখন কীভাবে অসুস্থ হয়ে গেল। ও এসে যখন লেটারটা হাতে নেয় তখন ওখানে মেংগাও চলে আসে। মেংগাও এসে ওকে বলে, এই লেটারটা কিসের? তখন ও মেংগাওকে বলে, একজন আমার কাছে এসেছিল, এই লেটারটা আমাকে দিয়েছে এবং বলেছে তুমি কত খারাপ মানুষ হতে পারো। মেংগাও লেটারটা দেখে তো রাগে কাঁপতে লাগে আর বলতে লাগে, এই লেটারটা তুমি বিশ্বাস করেছো? এটা তো আমাকে ফাঁসানো হচ্ছে। তোমার মনে হয় তোমার স্বামী অত খারাপ একজন মানুষ? কিন্তু এদের ভিতরে কি নিয়ে কথা হচ্ছিল তা আমরাও বুঝতে পারি না, আর তা পেপারম্যান ওই বসিয়ানও বুঝতে পারে না। ওই বসিয়ান মনে মনে ভাবতে লাগে যে ওই কাগজে লেখাটা ছিল কি। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে মেংগাও ওই লেটারটা পুড়িয়ে দিচ্ছে আর ওর ওয়াইফকেও বলে, আমাদের ছেলেকে তুমি ভেবেছো আমি মেরেছি? আমাদের ছেলেকে তো মরতেই হতো, তাই না? এরপরে ওর ওয়াইফ বলতে লাগে, তোমার মতো নিকৃষ্ট মানুষ আমি একটাও দেখিনি, তুমি এত খারাপ আমি ভাবতেও পারিনি। আর তখন ওর ওয়াইফের কাছে এসে বলে, আমাদের ছেলেকে তো মরতেই হতো, না হলে তোমার আর আমার ভিতরে এটা বলেই থেমে যায়। কিন্তু ওদের ভিতরে ওদের ছেলেকে নিয়ে কি কথা হয় বুঝি না। তবে ওর স্ত্রী একটা জোরে থাপ্পড় দিয়ে বলে, তুমি ডিসগাস্টিং। ওই বসিয়ান এসব হা হয়ে দেখছিল। ও কিছুক্ষণ পরে কালো কিছুর উপরে এসে দাঁড়ায় এবং ও এক্সপ্লোর করার চেষ্টা করছিল। মেঙ্গাও তখন ওর ওয়াইফকে বোঝানোর চেষ্টা করছিল আর ওকে শান্ত হতে বলছিল। তখনই আমরা দেখতে পাই যে কালো কাপড় দিয়ে কিছু একটা ঢাকা এবং তার চারপাশে তাবিজ কবজ করা। ওই পাশ দিয়ে পেপারম্যানটা যাওয়ায় একটা তাবিজ উঠতে লাগে। মেঙ্গাওয়ের তখন সন্দেহ হয় এর ভিতরে কেউ আসেনি তো। তখনও কালো কাপড়টার সামনে এসে দাঁড়ায় আর কাপড়টা সরিয়ে বলে, বড় ভাই আপনি মারা গিয়েছেন আর মরে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তখনই আমরা একটা গলা কাটা মুন্ডু দেখতে পাই, আর এটা কারোরই ছিল না, এটা ছিল নিমিংজুর। নিমিংজু তখন সন্দেহ করে যে এখানে কেউ একটা আছে। পেপারম্যানটা তখন ভিতরে ঢুকে যায়। নিমিংজুর একদম কপাল বরাবর গিয়ে বুঝতে পারে যে এটা আসলে নিমিংজুর হেড। এদিকে আমাদের ওয়েইওশিয়ানকে দেখানো হয় যে এই সমস্তটাই কিন্তু ওর আধ্যাত্মিক শক্তি দিয়ে দেখছিল, কিন্তু এই মুহূর্তে ও কাঁপছিল। আর ওকে লানজান খুব চিন্তিত হয়ে ডাক দেয়, ওয়েইং তুমি ঠিক আছো? আর এর সাথে সাথে শেষ হয়ে যায় এই পর্বের গল্প। তো নেক্সট পর্ব নিয়ে খুব দ্রুতই আসছে। এই পর্বটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।